যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের ভারত এবং বাংলাদেশের মধ্যে যে দ্বিপক্ষীয় সম্পর্ক, সেই সম্পর্কের আলোকেই কিছু কথা বলার চেষ্টা করব। কথাগুলো খুবই সিগনিফিক্যান্ট এবং খুব জটিল পর্যবেক্ষণ এবং বিশ্লেষকের মতো হবে। সুতরাং কথাগুলো খুব গভীর মনোযোগ না দিলে এই বিষয়গুলোটা বোঝা খুবই কঠিন হয়ে যাবে। আপনারা সকলেই জানেন 1970 সালে নির্বাচনকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশে যে রাজনীতি আবর্তিত হয়েছিল, সেই রাজনীতিতে ইন্দিরা গান্ধী বহুবার বিভিন্ন লেখায়, বিভিন্ন কাজকর্মের মাধ্যমে প্রমাণ করেছে শেখ মুজিবকে এই দেশের ভিতরে একটা এমন পরিস্থিতি সৃষ্টি করার জন্য বলেছিল, যে পরিস্থিতির কারণে আমাদের এই পূর্ব পাকিস্তানের অংশটা কার্যত মণিপুর বা মেঘালয় বা পশ্চিম বাংলার মতো একটা করদ রাজ্য হয়। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক দূরদর্শিতার কারণে পূর্ব পাকিস্তানের শিকল থেকে ভেঙে উনি সরাসরি স্বাধীনতার ঘোষণা দিয়ে ফেললেন, এবং এই স্বাধীনতার ঘোষণাটাও তার ভিতরে ছিল না। উনি মাওলানা ভাসানীর সাথে ফাইট করে উনি চেষ্টা করেছিলেন পাকিস্তানের মেজরিটি মানুষের নেতা হয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু তার যে অধীনে 4 খলিফা ছিলেন, সেই 4 খলিফা ওনাকে ডিকটেশন দিয়েছিল যে এইখন যদি কোনোভাবেই স্বাধীনতার ঘোষণা না দিতে পারি আমরা, তাহলে আমরাই জনগণের বিচ্ছিন্ন হয়ে যাব। সুতরাং ইন্দিরা গান্ধীর পলিসি এবং শেখ মুজিবের যে মাথা, এর দুইটার কোনোটাই কাজে লাগাতে পারেনি 1970 সালের নির্বাচনের পরে। সুতরাং অবধারিতভাবেই আমাদের যার যা আছে তাই নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার যে ডিক্লারেশন বঙ্গবন্ধু দিয়েছিলেন, তৎপরবর্তীতে মেজর জিয়া বলিষ্ঠ ভূমিকার মাধ্যমে উনি বলেছিলেন উই রিভোল্ট। ওই সময় এই উই রিভোল্ট কথাটা সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মধ্য থেকে আসা, যে বিশাল বড় চ্যালেঞ্জিং, এরকম আপনি আর্মি অফিসার হয়তো খুঁজে পাইতেন না। যে কারণে জিয়ার যেমন ভূমিকা আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবেরও অনুরূপভাবেই ভূমিকা আছে, একই রকম ভূমিকা আছে এম এ ওসমানী এবং যারা বীর শ্রেষ্ঠ ছিলেন, যারা বীর উত্তম ছিলেন, বীর প্রতীক ছিলেন তাদের। যাই হোক, তৎপরবর্তী কথা সেটা হলো 1970 সাল থেকে 73 সালের যে নির্বাচন, ওই নির্বাচনে বঙ্গবন্ধু তার একক কর্তৃত্ব প্রকাশ করার জন্য উনি অলমোস্ট সকল দলকে নিপীড়ন এবং নির্যাতন করেছিলেন। এবং আমাদের ঢাকার যে নায়ক ওমর ফারুক, উনিও বলেছিলেন যে 1973 সালের নির্বাচনে ওনারা অনেকটা মুজিবি কাজকর্মই করেছিলেন, অর্থাৎ কারচুপি করেছিলেন। তারপরেও 292টি আসন লাভ করেন। 8টি আসন জামাত ইসলাম, নিজামী পার্টি বা মুসলিম লীগের যে রাজনীতিবিদগুলো ছিল তারা পেয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই 8টি আসনকেও উনি ওনার অনেক বড় পরাজয় হিসেবে দেখেছিলেন, যার কারণে উনি 10টি আসন থাকা সাপেক্ষে বিরোধী দল গঠন হয়। তারপরে উনি 8টি আসন থাকা সত্ত্বেও উনি তার যে কথা বলার স্পেস, তার যে স্বাধীনতা, তার যে দেশ পরিচালনার কর্তৃত্ব, একক কর্তৃত্ব, সেটা প্রকাশ করার জন্য, সেটাকে নিজেকে জাহির করার জন্য অনেক বিশ্লেষণ হয়তো বলে থাকে অনেকেই যে উনি যতটা না জাহির করার জন্য, তার চেয়েও বেশি ছিল অর্থনৈতিক পুনর্গঠন, দেশ পুনর্গঠনের ক্ষেত্রে। তৎপরবর্তীতে সে সিদ্ধান্ত দিয়েছিলেন যে বাংলাদেশে অনলি 4টা পত্রিকা ব্যতীত সকল ধরনের পত্রিকা ব্যান করা হলো এবং সকল ধরনের দলকে নিষিদ্ধ করা হলো। যত দল আছে সব দল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ অর্থাৎ বাকশালে জয়েন করবে। তখন আমাদের বীর মুক্তিযোদ্ধা তাজউদ্দিন বলেছিলেন, মুজিব ভাই, আপনি এমন একটা সিস্টেম বের করলেন যেই সিস্টেমের মাধ্যমে আপনাকে শান্তিপূর্ণভাবে অপসারণ করার কোনো পদ্ধতিই আপনি অবশিষ্ট রাখলেন না। অর্থাৎ আপনি একটা গণবিপ্লব, গণ উত্থানের মধ্য দিয়ে যেতে যাচ্ছেন সামনে, সেটা খুবই নিশ্চিতভাবেই বলা যায়। সেই ভবিষ্যৎবাণী, তাজউদ্দিনের যে ভবিষ্যৎবাণী, সেই ভবিষ্যৎবাণী আমরা 1975 সালের 15 আগস্ট দেখেছিলাম। 1975 সালের 15 আগস্ট বিপ্লব ঘটানোর ক্ষেত্রে ভারতের যেমন ভূমিকা ছিল, তার চেয়েও বেশি হাজার লক্ষ কোটি গুণ ভূমিকা ছিল এই দেশের জনগণের, এই দেশের বিভিন্ন রাজনৈতিক দলসমূহের মধ্যে, বিশেষ করে জাসদের মধ্যে।
যার কারণে 1975 সালের 15 আগস্টের যে নির্মম হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ড ঘটেছিল। যেই নেতা 1970 সাল পর্যন্ত বীর ছিল এই পূর্ব পাকিস্তান, পুরো পাকিস্তান এবং ভারতবর্ষ জুড়েই, কিন্তু 1975 সালে 15 আগস্টে উনি একটা ইমব্যালেন্স সিচুয়েশনের মধ্যে পড়ে তার নিজের দেশের মানুষকে কন্ট্রোল করতে পারেননি, নিজের দেশের সেনাবাহিনীকে কন্ট্রোল করতে পারেননি ভারতের অকুণ্ঠ সমর্থন আদায় করতে। অন্যদিকে উনি সবসময় যুক্তরাষ্ট্রের একটা লবি হিসেবে কাজ করতো, সোহরাওয়ার্দীরাও লবি হিসেবে কাজ করত, যেটার একমাত্র বিরোধিতা করেছিলেন মাওলানা ভাসানী। যার কারণে মাওলানা ভাসানী এই আওয়ামী লীগের বঙ্গবন্ধু শেখ মুজিব কর্তৃক বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছিলেন। উনি বারংবার তাদের ওয়ার্নিংও দিয়েছিলেন এবং বঙ্গবন্ধু মারা যাওয়ার পরেও মাওলানা ভাসানী উনি বলেছিলেন, আমি ছেলেটাকে বারবার নিষেধ করেছিলাম। উনি কি ছেলে বলেই সম্বোধন করতো, যে তুমি বলে সম্বোধন করতো, যে এই ধরনের বিপ্লবী এরকম ধ্বংসযোগ্য যে কাজ, এই কাজগুলো না করার জন্য। কিন্তু বঙ্গবন্ধু শোনে নাই, শেখ মুজিব শোনে নাই। যার কারণে এই পতনটার প্রতি একটা অকুণ্ঠ সমর্থন বাংলাদেশের সর্বস্তরের জনগণের মধ্যে ছিল, রাজনৈতিক দলগুলোর মধ্যে ছিল এবং ছিল ভারতেরও। যার ফলাফল তাই হলো। এখন 2024 সালের যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধ যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন এটাতে আরো ভয়ঙ্কর ধরনের ঘটনা ঘটছে। অর্থাৎ আপনি যখন পূর্ব পাকিস্তানে ছিলেন তখন পশ্চিম পাকিস্তানের একটা দলের সাথে আপনি যুদ্ধ করেছিলেন, তখন আপনার গ্রেনেড ছিল, আপনার হাতে অস্ত্র ছিল, আপনার হাতে দা খুন্তি সবকিছুই ছিল। আপনি যেখানেই পাবেন তাদের অস্ত্র ছিনিয়ে হলেও আপনি মারতে পারবেন। কিন্তু এই 2024 সালের যে যুদ্ধটা, এই যুদ্ধে ছাত্রদের হাতে কোনো অস্ত্র ছিল না। যে অস্ত্র ছিল সেটা হলো পেটো বাহিনীর হাতে ছিল, ছাত্রলীগের কিছু কতিপয় বিপদগামী সদস্যের হাতে ছিল, স্বেচ্ছাসেবক লীগের হাতে ছিল, যুবলীগের হাতে ছিল। এবং এর পাশাপাশি প্রোটেক্ট দিয়েছে পুলিশ, বিজিবি, র্যাব, এই সমস্ত বাহিনীগুলো। এই সমস্ত বাহিনীগুলোর তথ্য যদি আপনি একটু কালেক্ট করেন, আপনি যদি একটু রিকল করার চেষ্টা করেন, তাহলে দেখবেন পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, উনি আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছিলেন, স্যার, গুলি করে একজনকে, গুলি খেয়ে একজনই মারা যায় বা একজনই আহত হয়, সে চলে যায়, কিন্তু পরবর্তীতেই দেখা যায় যে ওর চাইতে দ্বিগুণ গতিতে মানুষ চলে আসতেছে, বিপুল পরিমাণ মানুষ এসে জড়ো হচ্ছে। সুতরাং স্যার আমরা কি করব? এই মেসেজটা কিন্তু খুব ক্লিয়ারলি আপনাকে দিচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কি পরিমাণ বিভৎসতা এই বাংলাদেশের ছাত্র সমাজের সাথে সংগঠিত করেছিল, জনতার সাথে সংগঠিত করেছিল। তারা ধরেই নিয়েছিল আমরা যাদের টার্গেট করে মারতেছি বা যাদের গুলি করে মারা হচ্ছে তাদের জামাত শিবির ট্যাগ দিয়ে, জঙ্গি ট্যাগ দিয়ে হয়তো আমরা এটা মোকাবেলা করতে পারবো। সুতরাং গুলি করার নির্বাহী আদেশ ছিল, এটা নিশ্চিতভাবেই বলা যায়, উপর থেকে নিশ্চিতভাবেই বলা যায়। এবং সকল ধরনের রাষ্ট্রীয় যে যন্ত্র ছিল, সব যন্ত্র ইউজ করার পরেও এই ছাত্র জনতাকে কোনোভাবেই ঠেকানো যায়নি। যার কারণে 1971 সালের যে মুক্তিযুদ্ধ, তার চেয়ে ভয়ানক মুক্তিযুদ্ধ হয়েছে 2024 সালে। এটা সাবলীলভাবেই আপনি যদি ব্যাখ্যা বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন। এবার আমরা আসি ভারত প্রসঙ্গে। ভারত যে এস জয়শঙ্কর খুব শর্ট টাইমের মধ্যে যে একটা ব্যাখ্যা দিয়েছে যে সাময়িকভাবে উনি তৎক্ষণাৎ একটা আশ্রয় চালেন, সেই অনুরোধের প্রেক্ষিতে আমরা তাকে আশ্রয় দিয়েছি। এটা ভারতের জন্য যতটা না স্বস্তির, তার চেয়ে বেশি স্বস্তির কথা হলো বাংলাদেশের মানুষের জন্য। কারণ বাংলাদেশের মানুষের মধ্যে ভারত বিদ্বেষী যে মনোভাব, সেই মনোভাবটা এতটাই স্ট্রং লেভেলে ছিল, মানুষ চিন্তাই করেছিল যে শেখ হাসিনা ভারতে পালাবে, হয় আদারওয়াইজ খুন হবে। যেটা চিন্তা করা ছিল সেই ধরনের ঘটনাই ঘটেছে। 24 ঘন্টার মধ্যেও কিন্তু ভারত কোনোভাবেই তাদের ওখানে যে আশ্রয় দিয়েছে এই কথাগুলো তারা সিদ্ধান্ত দিয়ে বলতে পারেনি। এবং তাদের ওই সময় পার্লামেন্টও চলতেছিল, সেই পার্লামেন্টের মধ্যেও কিন্তু এই কথাগুলো ডিসক্লোজ করেনি, প্রকাশ করেনি। পরবর্তীতে তারা অনেক বিচার বিশ্লেষণ করে এই কথাগুলো হয়তো মিডিয়ার মাধ্যমে দিয়েছে যে তাদের সাময়িক আশ্রয় দেওয়া হয়েছে শেখ হাসিনাকে, শেখ রেহানাকে। এবং সেটা খুবই লক্ষণীয়। ভারতের যেই সমস্ত থিঙ্ক ট্যাঙ্ক আছে, সেই সমস্ত থিঙ্ক ট্যাঙ্ক বলতেছে যে এই মুহূর্তে ভারত যদি বাংলাদেশের উপর হস্তক্ষেপ না করে,
মানে সেনাবাহিনী হস্তক্ষেপের চাইতেও বড় কথা হলো কূটনৈতিক হস্তক্ষেপ, অর্থনৈতিক হস্তক্ষেপ যদি না করে তাহলে বাংলাদেশের ভিতরে যে সমস্ত মানুষগুলো আছে তারা আরও ভারত বিদ্বেষী হবে এবং ভারতের মানে উন্নয়নের প্রতিবন্ধক হিসেবে দাঁড় করাবে। এবং এরকমও ঘটনা ঘটতে পারে যে ভারত মানে হিন্দু অধ্যুষিত একটা দেশ, মুসলমান যদিও আছে তাদের যে অধিকার সেই অধিকারগুলো ক্ষুণ্ণ করা হয় সবসময়, এটা আমরা জানি। কিন্তু বাংলাদেশে যে 1 কোটির মতো প্রায় হিন্দু আছে, এই হিন্দুগুলো হয়তো রিপারকেশনের শিকার হয়ে, নির্যাতনের শিকার হয়ে ভারতে পলায়ন করবে কিনা। থিঙ্ক ট্যাঙ্কগুলো এই ধরনের প্রশ্ন কথা বলতেছিল। আবার অনেক থিঙ্ক ট্যাঙ্ক আছে এরকম কথা বলতেছে যে ভারত যদি এই মুহূর্তে শেখ হাসিনাকে আশ্রয় দেয় তাহলে এটা ভারতের জন্য সবচেয়ে বিপজ্জনক ডিপ্লোমেসি হবে, কূটনীতির খেলা হবে। কারণ এমনিতেই বাংলাদেশের প্রায় 95% অ্যাবাভ জনতা মনে করে ভারত বিদ্বেষী মনোভাব তাদের চাঙ্গা। সুতরাং এই পরিস্থিতিতে যদি শেখ হাসিনাকে তারা আশ্রয় দেয়, সেই ক্ষেত্রে মানে বাংলাদেশের ভিতরে যে জন অভ্যুত্থান আছে এই অভ্যুত্থানটা ভারত বিদ্বেষী আরও স্ট্রং লেভেলে দাঁড়াবে। থিঙ্ক ট্যাঙ্কগুলো এভাবেও কথা বলতেছে। সুতরাং শেখ হাসিনাকে নিয়ে মানে ভারত এতটাই মানে খারাপ পজিশনে চলে গেছে, তারা না পারতেছে গিলতে, না পারতেছে তাতে ওগ্রাতে, বিষয়টা এরকম লেভেলে হয়ে গেছে। আর এর মধ্যে নতুন একটা ইনসাল্টের মাত্রা যোগ করেছে জয়, যে ছেলেটা হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছে, আমরা যতটুকু জানি সে অনার্স করেছে অন্য কোনো বিশ্ববিদ্যালয় থেকে। সে যে সমস্ত কথা বলতেছে যে ভারত নেতৃত্ব নিয়ে 3 মাসের মধ্যে নির্বাচন দিক, সেই নির্বাচনের মধ্যে আমরা বিএনপির সাথে যে সমস্ত অন্যায় করেছে সেই সমস্ত অন্যায় মিটিগেট করে, মীমাংসা করে, বিএনপির সাথে সুস্থির রাজনীতি করে আমরা হয়তো আবার ক্ষমতায় আসবো, না আসলে অন্তত বিরোধী দলে থাকবো। এই কথার মাধ্যমে আরও ভালোভাবে প্রমাণিত হলো যে বাংলাদেশের জনগণ যারা আওয়ামী লীগের লোক ছিল, যারা মানে আওয়ামী ঘরানার লোক ছিল, তারাও কিন্তু ভারত বিদ্বেষে আরো বেশি লেভেলে হবে। কারণ আপনি স্পষ্টভাবে একটা দেশের প্রধানমন্ত্রীর ছেলে যে প্রধান উপদেষ্টার মতো দায়িত্ব পালন করেছিলেন, তিনি যখন বলেছিলেন যে বিদেশি একটা শক্তিকে দাঁড় করিয়ে দিচ্ছে আমাদের বাংলাদেশের বিপক্ষে, তখন এই মেসেজটা কিন্তু খুবই রংলি নিচ্ছে বাংলাদেশের মানুষ। সুতরাং ভারতের ভূমিকাটাও অনেক কঠিন হয়ে যাচ্ছে। এমতো অবস্থায় আমাদের বাংলাদেশের যে সমস্ত থিঙ্ক ট্যাঙ্ক আছে, যে সমস্ত চিন্তাবিদরা আছে, যে সমস্ত পলিটিক্যাল অ্যানালিস্ট যারা আছে, তারা বলতেছে যে শেখ হাসিনা মানে হয়তো নীরব যাত্রায় ওভাবে মৃত্যুবরণ করবে, তার লাশটা হয়তো এই দেশে আনা খুবই কঠিন হয়ে যাবে। এবং যদি সে অন্য কোনো দেশে আশ্রয় পেয়েও যায় তাহলেও দেখা যাবে যে আইসিসির মাধ্যমে যে মামলা হবে, মামলা হওয়ার লটস অফ এভিডেন্স আছে, সেই মামলাটা যদি হয়েই যায় সেই ক্ষেত্রে হাসিনাকে ওই সমস্ত কাঠগড়ায় দাঁড় করাতে হবে এবং দাঁড়াবে। সেই কাঠগড়া হয়তো তার 100-200 বছরের জেল হয়ে যাবে। সুতরাং সে কোনোভাবেই বাংলাদেশ আর কামব্যাক করার সুযোগ পাবে না। আমরা যে বিপ্লব পরবর্তী কথাগুলো বলতেছিলাম, সেই প্রতি বিপ্লবের আশা যে ক্ষীণ হয়ে গেছে, একেবারেই নাই হয়ে গেছে, সেটা 100% মানে এখন এটা মানে দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেছে আমাদের বাংলাদেশের জনতার কাছে। সুতরাং আমরা বিশ্বাস করি, যারা নিরপেক্ষ রাজনীতিতে বিশ্বাস করি, তারা বিশ্বাস করি যে আমাদের ছাত্র জনতার ঐক্য মাধ্যমে যে রাজনীতিটা বাংলাদেশে সংগঠিত হয়েছে, এদের হাতেই ক্ষমতা আমরা দীর্ঘায়িত করার চেষ্টা করব। এবং এতটা ক্রাইসিস মোমেন্টে এই যে 21 জন মানুষ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতেছে, তাদের সামনেও কিন্তু অনেক অস্থির চ্যালেঞ্জ আছে। তারা যদি এইটাতে ফেইল করে তাহলে কিন্তু ফ্লেইল হয়ে যাবে, তারা জ্বলবে, বিষয়টা এরকম। সুতরাং তাদের হাতে আমরা স্বস্তির নিঃশ্বাস, তাদের হাতে ক্ষমতা দিয়ে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি না। তাদের ভিতরে যে কাজ করার অ্যাবিলিটি, সেই কাজ করার অ্যাবিলিটিকে আরও দ্বিগুণ মাত্রায় আমরা যদি প্রজ্বলিত করতে পারি বিভিন্ন কথাবার্তা দিয়ে, বিভিন্ন কাজকর্ম দিয়ে, তাহলেই আমাদের দেশটা এই ভারত থেকে মুক্ত হবে এবং বহির্বিশ্বের চাপ থেকে মুক্ত হবে বলে আমরা বিশ্বাস করি। আমি বিশ্বাস করি এই বিশ্লেষণটা যতটা না ভারতের জন্য প্রয়োজন, তার চেয়েও বাংলাদেশের জন্য বেশি প্রয়োজন। কারণ বাংলাদেশে এবং ভারতের মধ্যে যে সম্পর্কের ডিটারিওরেশন চলতেছে, সম্পর্কের অবনতি দিন দিন মানে চলতেই থাকতেছে, এটা নিয়ে হয়তো ভবিষ্যতে আরও কথা বলা যাবে, আরও হয়তো নতুন মোড় চলে আসবে। কিন্তু শেখ হাসিনা যতদিন না পর্যন্ত ওই দেশ থেকে অন্য দেশে না পালাচ্ছে, ততদিন পর্যন্ত এই টেনশনটা হাইপার টেনশন আকারে দাঁড় করাবে এই দুই দেশের মাঝখানে, এটাই আমরা বিশ্বাস করি। আমাদের বিশ্লেষণ এই কথাগুলোই বলতেছে। সুতরাং ছাত্র জনতার মাধ্যমে যে প্রতিনিধি আসছে, সেই প্রতিনিধিকে আমরা সুন্দরভাবে সহযোগিতা করি। আমাদের যে
সব ধর্মের মানুষের যে একত্রিত হয়ে বসবাস করার যে মানে টেন্ডেন্সি দীর্ঘকাল ইতিহাস ঐতিহ্য হিসেবে এসেছে, সেই জিনিসগুলো আমরা সুন্দরভাবে বজায় রাখি। আদারওয়াইজ খুনোখুনি হলে কারে এইটার মানে যে রক্তের দাগ, এই দাগগুলো যদি এদের মাধ্যমে চলে আসে, এদের হাতে চলে আসে, উপদেষ্টাদের হাতে, তাহলে তাদের নেতৃত্ব দেওয়া খুবই চ্যালেঞ্জিং হয়ে যাবে, খুবই কঠিন হয়ে যাবে। সুতরাং আসুন আমরা সকলে মিলে আমাদের দেশটাকে সুন্দর করি এই দেশকে আমরা সুইজারল্যান্ডের মতো চকচকে দেশ বানাই। এই দেশের রাজনৈতিক এবং আমাদের আমলাতান্ত্রিক জটিলতা থেকে বের করি। আমাদের দেশের যে 3টি নির্বাহী অঙ্গ, স্বাধীন অঙ্গ, সেই স্বাধীন অঙ্গকে ওয়ার্কেবল করি, সুন্দরভাবে ফাংশন করতে পারে, সেই দিক দিয়ে আমরা সহযোগিতা করার চেষ্টা করি। ধন্যবাদ সকলকে।